নমস্কার, গল্পকথা চ্যানেলে আমি রীতি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আশা করছি এই উপন্যাসটি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে আজকের পর্ব তো শুনবেনই, কমেন্টেও জানাতে ভুলবেন না। তো চলুন শুরু করি আজকের পর্ব। শুরু করছি আজকের পর্ব, অষ্টাদশ পর্ব। কাল ছিল নতুন ভারত পত্রিকার উদ্বোধনের অনুষ্ঠান। কালই প্রথম পারমিতাকে দেখেছিল বিনয়। মা বাবার সঙ্গে বিধানচন্দ্র রায়কে নিয়ে এসে যখন সে পত্রিকা অফিসের সামনে গাড়ি থেকে নেমেছে, সুধেন্দুই তাকে চিনিয়ে দিয়েছিল। যথেষ্ট সুন্দরী, পোশাক, চলাফেরা, তাকানোর ভঙ্গি, তার সমস্ত কিছু থেকেই স্নিগ্ধ ব্যক্তিত্বের দ্যুতি যেন ছড়িয়ে পড়ছিল। কাল আরও বার কয়েক পারমিতাকে দেখেছে বিনয়। দুপুরে খাওয়া দাওয়া মিটলে নিউজ এডিটর তারাপদ ভৌমিক তাকে সঙ্গে করে সারা অফিস ঘুরে ঘুরে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। রিপোর্টিং সেকশনেও এসেছিল সে। কথাবার্তায় চমৎকার, খুবই ভদ্র। 181 জন কর্মচারীর মধ্যে বিনয় একজন নগণ্য রিপোর্টার। পারমিতার সঙ্গে ভদ্রতাসূচক সামান্য দু একটা কথা, নমস্কার প্রতি নমস্কারের বেশি কিছু হয়নি। এত মানুষের ভিড়ে তাকে মনে করে রাখার কারণ নেই। অথচ নতুন ভারতের কর্ণধার এবং সম্পাদক জগদীশ গুহঠাকুরও তার মেয়ে কিনা তারই খোঁজ করছে। বিনয় প্রসাদের দিকে একদৃষ্টে তাকিয়েছিল। চমকটা কাটিয়ে উঠতে বেশ কিছুটা সময় লাগলো। তারপর জিজ্ঞেস করল, পারমিতা দেবী আমার খোঁজ করছেন কেন? আমাকে কিছু বলেনি। বিনয় লক্ষ্য করল চিফ রিপোর্টারের ঠোঁটের খাঁজে চিকন একটি হাসির রেখা ফুটে উঠেই চকিতে মিলিয়ে গেল। মনে হলো প্রসাদ ব্যাপারটা জানেন, কিন্তু নিজে জানাবেন না। বিনয় বুঝতে পারছিল উৎকণ্ঠার কোনো কারণ নেই, তবু কেমন যেন অস্বাচ্ছন্দ্য বোধ করছিল। জিজ্ঞেস করল, না মানে আমার সঙ্গে তো তেমন আলাপ হয়নি, জাস্ট একটু পরিচয়। তবু আমার... প্রসাদ কোনো উত্তর দিলেন না। একটু আগে ঠোঁটে অতি মিহি হাসি দেখা দিয়েছিল, এবার তার চোখে কৌতুক চিকচিক করছে। বিনয় বলল, আমি কি ওর সঙ্গে দেখা করব? সে ঘাড় ফিরিয়ে নিউজ ডিপার্টমেন্টের দিকে তাকাতে থাকে। আগে শুনেছিল আজ থেকে পারমিতা সাব এডিটরদের সঙ্গে বসে কাজ শিখবে, কিন্তু বিশাল হলঘরের কোথাও তাকে দেখা গেল না। বিনয়ের ছটফটানিটা আঁচ করতে পারছিলেন প্রসাদ। হালকা গলায় বললেন, এত নার্ভাস হচ্ছ কেন? পারমিতা এখন নিউজ এডিটরের ঘরে আছে, আমাকে বলে গেছে পরে এসে তোমার সঙ্গে কথা বলবে। তাহলে শোনো, এবার কাজের কথায় আসা যাক। আজ তো বললে কোনো রিফিউজি কলোনিকে রিলিফ ক্যাম্পে যেতে পারোনি, সেটা কেন হলো? বিনয় ভিতরে ভিতরে থমকে যায়। ক্যাম্পে ট্যাম্পে না যাওয়ার জন্য প্রসাদ কি একটু অসন্তুষ্ট হয়েছেন? তাই কি তিনি ফের এই প্রসঙ্গ তুললেন? রামরতনের স্ত্রী এবং মেয়েদের কথা একটু আগে জানানো সম্ভব হয়নি, এখনও বলা গেল না। অফিসের অ্যাসাইনমেন্ট ফেলে অনাত্মীয়, অল্প চেনা, অসহায় চার রমণীর জন্য প্রাণ কেঁদে ওঠায় অফিসের কাজ ফেলে সকালে উঠে সে শ্যামবাজারে ছুটে গিয়েছিল। এইসব শুনলে নিশ্চয়ই খুশি হবেন না প্রসাদ। বিনয় কাঁচুমাচু মুখে বলল, আপনাকে তো বলেছি মানে একটা পারিবারিক কাজ। হ্যাঁ, পারিবারিক সমস্যা টমস্যা থাকতেই পারে, কিন্তু এই দিকটাও তো ভীষণ আর্জেন্ট। তোমার 2টো ফিচার ছাপা শুরু হয়েছে, প্রথম দিনই বহু রিডারের নজরে কিন্তু পড়ে গেছো। তার মানে তুমি বাঘের পিঠে চড়ে বসলে। আমার কথা কিছু বুঝলে? সত্যি বোঝেনি বিনয়। সে আস্তে মাথা নাড়ে। ব্যাপারটা ভেরি সিম্পল। ওই লেখা এখন রেগুলার বেরোতে থাকবে। এডিটর আর নিউজ এডিটরের সঙ্গে আমার কথা হয়েছে। মিনিমাম 6 মাস তো বটেই। রিফিউজি প্রবলেম প্রতিদিন যেভাবে ভয়াবহ হয়ে উঠেছে, তাতে ও দুটো 1-1.5 বছরও চালাতে পারি। তুমি আমাকে যা দিয়েছো তাতে বড় জোর 7-8 দিন চলবে। বলেছিলাম তোমাকে রোজ 2টো করে ফিচার দিতে হবে, সেটা আবার মনে করিয়ে দিলাম। আজকে কি হবে? কলোনি টলোনি তো যাওনি? বিনয় জানালো যে লেখাগুলো প্রসাদের কাছে জমা রয়েছে তা বাদেও আরও 12-14টা কলোনি এবং ত্রাণ শিবির সম্পর্কে তার প্রচুর নোট নেওয়া আছে। আজই অফিসে বসে সেগুলো থেকে 2টো লেখা তৈরি করে ফেলতে পারবে। প্রসাদ খুশি হলেন, ভেরি গুড বললেন। তারপর হঠাৎ কিছু খেয়াল হতেই আবার জিজ্ঞেস করলেন,
তুমি তখন বললে সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছো, দুপুরে ভাত টাত খাওয়া হয়েছে? লোকটির সব দিকেই নজর, বিশেষ করে তার প্রতি কী যে বিপুল স্নেহ। পাকিস্তান থেকে চলে আসার পর একমাত্র ছর্দি ছাড়া তার খাওয়া দাওয়া সম্পর্কে এত খোঁজটোজ অন্য কেউ নেয়নি। অভিভূত বিনয় আস্তে করে মাথা নাড়ে। না, পরে ক্যান্টিন থেকে কিছু আনিয়ে খেয়ে নেব। প্রসাদ বলল, পরে টরে নয়, আমাদের ক্যান্টিন এখনো পুরোপুরি চালু হয়নি। সুকিয়া স্ট্রিট চেনো তো? হ্যাঁ চিনি, এখান থেকে তো বেশি দূরে নয়। হ্যাঁ, ওখানে জগন্মাতা ভোজনালয় রয়েছে, ওড়িয়াদের নামকরা হোটেল, রান্নাবান্নাও খুব ভালো। এক্ষুনি একটা রিক্সা করে সেখান থেকে খেয়ে এসো। প্রসাদের কথা অমান্য করা যায় না। বিনয় উঠে পড়েছিল, হঠাৎ তারাপদ ভৌমিকের কামরা থেকে বেরিয়ে সোজা রিপোর্টিং সেকশনে চলে এলো পারমিতা। হাসি মুখে বলল, কিছুক্ষণ আগে প্রসাদদার কাছে আপনারই খোঁজ করতে গিয়েছিলাম, আপনি তখন আসেননি। দাঁড়িয়ে কেন, বসুন না। অগত্যা বসতে হলো বিনয়কে। পারমিতাও চেয়ার টেনে কাছাকাছি বসে পড়ল। ঝিনুক আর ঝুমাকে বাদ দিলে অন্য কোনো মেয়ের সঙ্গে মেলামেশার অভ্যেস নেই বিনয়ের, বিশেষ করে সে যদি পারমিতার মতন কোনো তরুণী হয়। মাত্র 3-4 ফিট দূরে বসে আছে জগদীশ গুহ ঠাকুরা, তার মেয়ে। তার নিঃশ্বাসের লঘু শব্দ কানে আসছে। ক্রমশ আড়ষ্ট হয়ে যাচ্ছিল বিনয়। বুকের ভিতর ধকধকানি বেড়ে যাচ্ছে। মিনমিনে গলায় কোনো রকমে বলতে পারল, হ্যাঁ, প্রসাদদা আপনার কথা বলছিলেন। কিন্তু কেন তাকে পারমিতা খোঁজ করছে সেটা আর জিজ্ঞাসা করে উঠতে পারল না। পারমিতার মধ্যে বিন্দুমাত্র জড়তা নেই, আগা গোড়া সংকোচহীন, অনেকটা স্বচ্ছ ঝর্ণার মতো। তার চোখে মুখে, হাসিতে, কথাবার্তায় বা আচরণে এমন এক ধরনের উজ্জ্বলতা মাখানো যা চারপাশ ঝলমলে করে তোলে। পারমিতা বলল, আমাদের কাগজে আপনার লেখা দুটো পড়েছি, ভীষণ ভালো লেগেছে। স্পেশালি দেশভাগ, নানা ঘটনা, নানা মানুষ। এই কলামে আফজাল হোসেন নামে যে লোকটার কথা আপনি লিখেছেন, সেটা কি সত্যি? বাস্তবে এমন কি কেউ আছে? গুটিয়ে থাকা ভাবটা বিনয়ের কেটে যায়। অদ্ভুত এক উদ্দীপনা তাকে যেন ধাক্কা মেরে জাগিয়ে তোলে। রীতিমতো জোর দিয়ে সে বলে, লোকটার নাম, ঠিকানা থেকে শুরু করে তার সম্বন্ধে যা যা বেরিয়েছে সবটাই সত্যি, একটা শব্দ বানানো নয়। খবরের কাগজে জায়গা কম তো আমার লেখা অনেকটাই বাদ দিয়েছেন প্রসাদদা। পুরোটা ছাপা হলে বোঝা যেত মানুষটা কত বড় মাপের। ওই মানুষটা রক্ষা না করলে আমাদের হয়তো ইন্ডিয়ায় আসাই হতো না, পথেই খুন হয়ে যেতাম। হি ইজ এ গ্রেট সোল। এই ধরনের মানুষ যে পাকিস্তানে আছে জানতামই না। আরও অনেক আফজাল হোসেন আছে। লক্ষ লক্ষ রিফিউজি ইন্ডিয়ায় চলে এসেছে, রোজ দলে দলে কত যে আসছে। তবু এখনও প্রায় 20% মতন হিন্দু ওখানে থেকে গেছে। আফজাল হোসেনরা পাশে না দাঁড়ালে অসংখ্য মানুষ আজ খুন হয়ে যেত। একজন হিন্দুও ওখানে থাকতে পারতো না। ইস্ট পাকিস্তান টোটালি হিন্দু শূন্য হয়ে যেত। মা বাবাও আপনার লেখার প্রশংসা করছিলেন। বিনয় লক্ষ্য করল দ্বিতীয়বার তার লেখা সম্পর্কে উচ্ছ্বসিত হল পারমিতা। সে জানায় এই ব্যাপারে তার এতটুকু কৃতিত্ব নেই। আফজাল হোসেন এমন এক মহান চরিত্র, যেমন তেমন করে লিখলেই পাঠক মুগ্ধ হবে, তার মনে হবে অবিশ্বাস্য কোনো কল্পকাহিনী পড়ছে। পারমিতা বলল, এই ধরনের মানুষের কথা আপনি আরও বেশি করে লিখুন। হ্যাঁ, প্রসাদদাও তাই বলেছেন। আপনার লেখাটা পড়ে জানতে পারলাম আপনাদের বাড়ি ছিল ঢাকার বিক্রমপুরে। হ্যাঁ, আমাদের দেশও ইস্ট বেঙ্গলে, বরিশাল ডিস্ট্রিক্টে। গ্রামের নাম গাভা। আমার অ্যানসেস্টাররা সেখানেই থাকতেন। ফার্স্ট গ্রেট ওয়ারের পর 1914 কি 15-এ বাবা আর মা কলকাতায় চলে এসেছিলেন। তারপর আর কখনো গাভায় যাননি। ওদের মুখে ইডলিক ইস্ট বেঙ্গলের কথা কত শুনেছি, সেটা নাকি স্বপ্নের দেশ। ইস্ট বেঙ্গলটা দেখে আসার খুব ইচ্ছে ছিল, কিন্তু এই জীবনে মনে হয় আর সেখানে যাওয়া হবে না। মাঝে মাঝে এসে আপনার কাছে দেশের কথা শুনে যাব, কেমন? হ্যাঁ, নিশ্চয়ই। আপনার অনেকটা সময় নষ্ট করে দিলাম, এবার উঠি। পারমিতা সোজা সাব এডিটরদের টেবিলগুলোর দিকে চলে গেল। বিনয় উঠে দাঁড়িয়েছিল। হঠাৎ তার চোখ গিয়ে পড়ল রমেনের ওপর। হিংসে লোকটার মুখ কালি বর্ণ হয়ে গেছে। বিনয়ের লেখা পাঠকের ভালো লেগেছে। কাগজের মালিক জগদীশ গুহ ঠাকুরতা এবং তার স্ত্রী এবং
চিফ রিপোর্টার তারিফ করেছেন, আর পারমিতা তো সামনে বসে প্রশংসার ঢল নামিয়ে দিয়েছে। এইসব সহ্য করতে পারছিল না রমেন। এই গুণকীর্তন তারই প্রাপ্য ছিল। জোর করে অন্যায়ভাবে যেন সেটার বিনয় ছিনিয়ে নিয়েছে। কয়েক পলক রমেনের দিকে তাকিয়ে থাকে বিনয়। দেখতে দেখতে সমস্ত অনুভূতি তিক্ততায় ভরে যায়। পরক্ষণেই ভাবে, মন খারাপ করার মানে হয় না। পৃথিবীর সব মানুষই কি দেবদূত? আশেপাশে এদের নিয়ে তো থাকতেই হবে। আগেও একদিন এমনটি সে ভেবেছিল। রমেনের দিক থেকে মুখ ফিরিয়ে প্রসাদকে খেয়ে আসি বলে হলঘরের দূর প্রান্তে সিঁড়ির দিকে এগিয়ে যায় সে। রিকশায় করে সুকিয়া স্ট্রিটের দিকে যেতে যেতে আজকের দিনটার কথাই বারবার মনে পড়ে যাচ্ছিল। সেই ভোর থেকে ঘটনার পর ঘটনা। সকালে খবরের কাগজে ছাপার হরফে নিজের নাম এবং দুটো লেখা দেখে মনে হচ্ছিল এক অলৌকিক স্বপ্নের চূড়ায় পৌঁছে গেছে। তারপর মদন বড়ার লেনে গিয়ে যখন শোনা গেল যে রামরতনের স্ত্রী মেয়েদের নিয়ে চলে গেছেন, কেউ যেন তাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল অতল খাদে। আত্মগ্লানিতে নুয়ে পড়েছিল সে। পরে অফিসে এসে যখন জানা গেল তার লেখার সুখ্যাতিতে ভরে গেছে 10 দিগন্ত, এমনকি পারমিতার মতন এক পরমাশ্চর্য তরুণী তার সামনে বসে মুগ্ধ হয়ে অঢেল প্রশংসা করছিল, বিনয়ের মনে হচ্ছিল তার মতো সুখী মানুষ পৃথিবী নামে গ্রহটিতে আর একজনও নেই। কিন্তু তারই মধ্যে রমেনের মুখ দেখে মনে হলো লোকটা নিঃশব্দে তার গায়ে হুল ফুটিয়ে দিচ্ছে। একটা কথা না বলেও কিভাবে বিষ ঢালা যায় রমেনকে না দেখলে সে জানতেই পারত না। একই দিনে কত রকমের ঘটনা, কত রকমের যে অনুভূতি। কাগজ বেরোবার পর দিন 10 কেটে গেল। এর মধ্যে বিনয়ের কলাম দুটো নিয়মিত ছাপা হচ্ছে। শরণার্থীদের ত্রাণ শিবিরে এবং জবরদখল কলোনিতে রোজ প্রথম পাতায়, আর দেশভাগ নানা ঘটনা নানা মানুষ সপ্তাহে 2 দিন ভিতরে 6 পাতায়। লেখা দুটো রীতিমতন সাড়া জাগিয়েছে। বিনয়ের লেখাগুলো পড়ে পাঠকরা, যাদের বেশিরভাগই শরণার্থী, প্রচুর চিঠি লিখছে, দিনে প্রায় 10-15টা করে। তাদের অপরিসীম দুঃখ, অফুরান দুর্দশার চিত্রটি দেশের মানুষের সামনে ফুটিয়ে তোলার জন্য এই ধ্বস্ত দিশেহারা মানুষগুলোর কৃতজ্ঞতার শেষ নেই। খবরের কাগজে জায়গা কম, তবু সবিনয় নিবেদন নামে পাঠক পাঠিকাদের চিঠিপত্রের যে বিভাগটি রয়েছে, সেখানে প্রায় রোজই এইসব চিঠির 2-3টে করে ছাপা হয়। আজকাল নাওয়া খাওয়ার সময় নেই বিনয়ের। এতদিন কলকাতার কাছাকাছি রিলিফ ক্যাম্প আর কলোনিগুলোতে সে যেত। এখন 30-40 মাইল দূরে দূরেও চলে যাচ্ছে। কোথাও ট্রেনে, কোথাও বাসে, এমন অনেক দুর্গম এলাকায় কলোনি বসেছে। সেখানে পৌঁছতে হলে ট্রেন বাস থেকে নেমে প্রায় 3-4 মাইল হাঁটতে হয়। সুধাদের বাড়ি থেকে ভোর হতে না হতেই বেরিয়ে কলোনি টলোনি ঘুরে অফিসে যেতে যেতে কোনোদিন সন্ধে হয়ে যায়। তারপর 2-2টো লেখা তৈরি করে প্রসাদের কাছে জমা দিয়ে ফিরতে ফিরতে মাঝরাত। আশ্চর্য, এত যে ঘোরাঘুরি, প্রতিদিন দিকবিদিকে অবিরাম ছুটোছুটি, তবু একটুও ক্লান্তি বোধ করে না বিনয়। অজস্র পাঠকের সুখ্যাতি তাকে উদ্দীপনায় ভরে রাখে। বিনয়ের মনে হয় খবরের কাগজের কাজটা নিছক একটা চাকরি নয়। অন্য অফিসে কাজ করলেও মাসের শেষে কিছু টাকা মেলে, এখানেও পাওয়া যাবে, কিন্তু এটা পুরোপুরি আলাদা ধরনের কাজ। এর সঙ্গে জড়িয়ে আছে একটা সামাজিক দায়। যে মানুষগুলোর লেশমাত্র অপরাধ ছিল না, দেশটা 2 টুকরো করে আচমকা একদিন তাদের 7 পুরুষের ভিটেমাটি থেকে উপড়ে এনে ছুঁড়ে ফেলা হলো চরম দুর্গতির মধ্যে। কলোনিতে, রিলিফ ক্যাম্পে, শিয়ালদা স্টেশনে ত্রস্ত, বিহবল, ক্ষুধা কাতর পশুর মতন কোনো রকমে তারা টিকে আছে। ক্ষয় ক্ষয় শেষ হয়ে যাচ্ছে। পূর্ব পাকিস্তান থেকেই শুধু নয়, পশ্চিম পাকিস্তানের সিন্ধু প্রদেশ আর পাঞ্জাব থেকেও লক্ষ লক্ষ উদ্বাস্তু সীমান্তের এপারে চলে এসেছে। তাদের ত্রাণ এবং পুনর্বাসনের জন্য কেন্দ্রীয় সরকার কী ধরনের ব্যবস্থা নিয়েছে, খবরের কাগজ এবং সরকারি প্রেস নোট ঘেঁটে তার অনেক তথ্য টুকে রেখেছিল সে। আর পূর্ব পাকিস্তানের উদ্বাস্তুদের জন্য কি কি করা হচ্ছে তা তো নিজের চোখেই দেখেছে। পূর্ব এবং পশ্চিম দেশের 2 প্রান্তে শরণার্থীদের পুনর্বাসন নিয়ে তুলনামূলক একটা প্রতিবেদন তৈরি করেছিল বিনয়। নিয়মিত 2টো ফিচারের সঙ্গে সেটাও ছাপা হয়েছে। সেই লেখাটা এই রকম: দেশভাগের পর হইতে উদ্বাস্তু সমস্যা সারা ভারতবর্ষকে প্রবলভাবে নাড়া দিয়াছে। প্রথমে পশ্চিম প্রান্তের, বিশেষ করিয়া
খণ্ডিত পাঞ্জাবের পশ্চিম অঞ্চল হইতে যাহারা আসিয়াছে তাহাদের কথা বলা যাক। কেন্দ্রীয় সরকার দরাজভাবে ইহাদের জন্য খরচ করিতেছে। পশ্চিম পাকিস্তানের হিন্দু এবং শিখ শরণার্থীদের জন্য ব্যাপক পুনর্বাসনের পরিকল্পনা করা হইয়াছে। তাহাদের জমি জমা দিয়ে বসানো হইতেছে লুধিয়ানা, মোগা, শাহাবাদ, কার্নাল, পানিপত, রোহটক, ভিওবন্দি, গুড়গাঁও ইত্যাদি স্থানে। বহু সংখ্যক পরিবারকে পাঠানো হইয়াছে বিহার, যুক্তরাজ্য, মহারাষ্ট্র, সেন্ট্রাল প্রভিন্স প্রভৃতি অঞ্চলে। কুরুক্ষেত্র হইতে ভিসাপুর, গোয়ালিয়র, রেওয়া, ইন্দোর যেখানে ফাঁকা জায়গা পাওয়া গিয়েছে সেখানেই সরকারি সহায়তায় গড়িয়া উঠিতেছে নতুন নতুন জনপদ। শুধু আশ্রয়ের জন্য বাড়িঘর বানাইয়া দেওয়াই নয়, পশ্চিম পাকিস্তানের শরণার্থীদের ভবিষ্যৎ যাহাতে সুরক্ষিত হয়, নিজেদের পায়ে তাহারা যাহাতে দাঁড়াইতে পারে সেজন্য বিপুল আয়োজন করা হইয়াছে। যেখানে যেখানে উদ্বাস্তুদের পুনর্বাসন হইয়াছে সেই সব অঞ্চলের কাছাকাছি বসানো হইয়াছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। হাতে কলমে কাজ শিখিয়া এইসব কেন্দ্রগুলি হইতে বাহির হইলেই কলকারখানায় চাকরি বাঁধা। ইহা ছাড়া মেয়ে এবং ছেলেদের জন্য নানা রকম বৃত্তিমূলক কাজ শেখানোর ব্যবস্থাও করা হইয়াছে। দিল্লি, রোহটক, লুধিয়ানা, পানিপত, কার্নাল ইত্যাদি স্থান এই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং জাতীয় ইনস্টিটিউট এবং ভোকেশনাল ট্রেনিং সেন্টারে ভরিয়া গিয়াছে। নূতন নূতন বাজার তো বসানো হইয়াছেই, পূর্ব পাঞ্জাবের মুসলমানদের ফেলিয়া যাওয়া বাজারগুলিতে দীর্ঘমেয়াদী লিজে প্রায় বিনামূল্যে ওপার হইতে আসা শরণার্থীদের দেওয়া হইতেছে। ছোটখাটো হিন্দু এবং শিখ ব্যবসাদারদের দোকান করিয়া দেওয়ার ব্যবস্থা হইতেছে। অজস্র নূতন প্রাইমারি ও হাই স্কুল বসানো হইয়াছে। শরণার্থী শিক্ষকেরা সেগুলিতে চাকরি পাইতেছে। ওপারের উকিল, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট, ডাক্তার কেহই বসিয়া নাই। সবার জন্য কাজের অবাধ সুযোগ। ইহা ছাড়াও কেন্দ্রীয় ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রক পশ্চিম পাঞ্জাবের উদ্বাস্তুদের জন্য সম্প্রতি 3 কোটি টাকা বরাদ্দ করিয়াছে। পাঞ্জাবের শরণার্থীদের তুলনায় পূর্ব পাকিস্তানের শরণার্থীদের অদৃষ্ট খুবই খারাপ। সরকার এবং বেসরকারি উদ্যোগে ত্রাণের কিছু ব্যবস্থা হইয়াছে ঠিকই। কলিকাতার আশেপাশে 2-1টা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট এবং ভোকেশনাল ট্রেনিং সেন্টারও বসানো হইয়াছে, কিন্তু সুষ্ঠু পরিকল্পিত পুনর্বাসনের ব্যবস্থা এখনও হয় নাই। কিছু উদ্বাস্তু মরিয়া হইয়া জবরদখল কলোনি বসাইয়াছে, কিন্তু বাকিরা ইতিমধ্যেই আনুমানিক 20 লক্ষ মানুষ ওপার হইতে ইন্ডিয়ায় চলিয়া আসিয়াছে। কিন্তু কেন্দ্রীয় সরকার এখনও পূর্ব পাকিস্তানের উদ্বাস্তুদের ব্যাপারে তেমন গুরুত্ব দেয় নাই। তাহাদের ধারণা বাঙালি শরণার্থীরা আসার ফলে বিরাট কোনো সমস্যার উদ্ভব হয় নাই। আসাম এবং পশ্চিমবঙ্গের ফাঁকা জায়গাগুলিতে তাহাদের পুনর্বাসনের বন্দোবস্ত হইয়া যাইবে। কিন্তু প্রকৃতপক্ষে আসামের অবস্থা অগ্নিগর্ভ। সেখানকার মানুষ চায় না বাঙালি উদ্বাস্তুতেই ওই প্রদেশটি ভরিয়া যাক। বহু শরণার্থী যাহারা আসামে আসিয়াছিল তাহারা দ্বিতীয়বার উদ্বাস্তু হইয়া পশ্চিমবঙ্গে চলিয়া আসিতেছে। এই বিপজ্জনক পরিস্থিতিতে পূর্ব পাকিস্তানের শরণার্থীদের ভবিষ্যৎ কি, আদৌ তাহাদের সম্মানজনক পুনর্বাসনের বন্দোবস্ত হইবে কিনা ভাবিলে আতঙ্কিত হইতে হয়। রুদ্ধশ্বাসে অপেক্ষা করা ছাড়া আপাতত অন্য কোনো উপায় নাই। এই লেখাটা বেরোবার পর নানা মহলে তীব্র আলোড়ন শুরু হয়ে যায়। নতুন ভারতে বিনয়ের 1 মাস পূর্ণ হল। অফিসে এসে মাইনেও পেয়ে গেছে। আগেই ভেবে রেখেছিল প্রথম মাসের মাইনে হাতে পেলেই শান্তিনিবাসে চলে যাবে। প্রসাদ তার জন্য একটা ঘর ঠিক করে রেখেছেন। আর দেরি নয়, আজই বাড়ি ফিরে মেসে যাবার কথাটা সুধাদের জানিয়ে দিতে হবে। রোজ রাত্রিরে খাওয়া দাওয়ার পর্ব চুকলে বাইরের ঘরে বসে সুধা, হিরণ আর বিনয় খানিকক্ষণ গল্প করে। সেই সকালবেলা বেরিয়ে বিনয় কোন কোন ত্রাণ শিবির জবরদখল কলোনিতে গেছে সেই সব কথা খুঁটিয়ে খুঁটিয়ে জানতে না পারলে সুধা আর হিরণের পেটের ভাত হজম হয় না। দারিক দত্তরও অনন্ত কৌতূহল। যেদিন শরীর ভালো থাকে রাত্রিরে বিনয়দের সঙ্গে বসেই গল্প করেন দারিক দত্ত। আজ নিজেকে বেশ সুস্থ মনে হচ্ছে, তাই গায়ে ঘন করে গরম শাল জড়িয়ে বাইরের ঘরে আসরে এসে বসেছেন। কিন্তু আজ উদ্বাস্তুদের কথা উঠলই না। বিনয় সারাদিন কোথায় কোথায় ঘুরেছে কেউ জানতে চাইলই না। হিরণ বলল, বিনু, রোজই তুমি সকালে উঠে কলোনি কি ক্যাম্পে চলে যাও, এই উইকে একটা দিন না গেলে হয় না? কেন বলুন তো? খান মঞ্জিল তো সারানো হয়ে গেছে,
এখন রং করা হচ্ছে। আশা করছি খুব তাড়াতাড়ি সব কাজ শেষ হয়ে যাবে। ভীষণ ব্যস্ত থাকো বলে এর ভেতর আর তোমাকে দেখে আসার কথা বলিনি, কিন্তু আমাদের সবারই ইচ্ছে তুমি একবার সেখানে যাও। এখন দেখলে বাড়িটা চিনতেই পারবে না। বিনয় একটু অন্যমনস্ক হয়ে পড়ে। আজ অফিস থেকে বেরোবার সময় ঠিক করে রেখেছিল যে মেসে চলে যাবার কথাটা সুধাদের জানিয়ে দেবে। চিন্তাটা আবার মাথায় ফিরে এসেছে, কিন্তু তা নিয়ে কিছু বলার আগেই হিরণ এই খান মঞ্জিলের প্রসঙ্গ তুলল। উত্তর একটা না দিলেই নয়। বিনয় বলল, হ্যাঁ, কি করে যাব, যা কাজের চাপ। তোকে তো যেতেই হবে। কি বাড়ি কি হয়েছে না দেখলে বিশ্বাসই করতে পারবি না। তোর ঘরটা নতুন খাট, আলমারি, ড্রেসিং টেবিল দিয়ে আমি নিজের হাতে সাজিয়ে দেব। বুকের ভিতরটা থিরথির করে কাঁপতে থাকে বিনয়ের। সে গিঁট খুলে চলে যেতে চাইছে, আর সুধারাত চাইছে তাকে হাজার পাকে জড়িয়ে রাখতে। সে জবাব দিল না। হিরণ বলল, বুঝলে বিনু, একটা সমস্যা দেখা দিয়েছে। কি সমস্যা? ওই বাড়ির নাম তো আর খান মঞ্জিল রাখা যাবে না, নতুন একটা নামকরণ করতে হবে। আজ অফিস থেকে ফিরে এই নিয়েই সুধার দাদুর সঙ্গে কথা হচ্ছিল। অনেকগুলো নাম আমরা ভেবেছি, কিন্তু ডিসিশন নিতে পারিনি। সবাই মিলে ঠিক করলাম তুমি ফিরে এলেই নামটা ফাইনাল করা হবে। ও, কি নাম ভেবেছেন? এই দত্তনিবাস, দত্তভিলা, আনন্দনিকেতন, স্বপ্নের নীর, আবাস, রাজদিয়া হাউস ইত্যাদি। দারেক দত্ত বললেন, এই রাজদিয়া হাউস নামটা কিন্তু আমি বলেছিলাম। ইস্ট বেঙ্গলে তো আর কোনো দিন যাওয়া হবে না। রাজদিয়ার নামটা থাকলে যতদিন ওই বাড়ি আছে দেশও এই বাড়ির বাসিন্দাদের সঙ্গে থাকবে। এক পলক দারেক দত্তকে দেখে তার মনোভাবটা আন্দাজ করে নিল বিনয়। নামকরণ নিয়ে বেশ কিছুক্ষণ হইচই হল। সুধার পছন্দ আনন্দনিকেতন, হিরণের স্বপ্নের নীর। সবাই বিনয়ের মতামত জানতে চায়, কিন্তু যার আদৌ কোনো ঔৎসুক্য নেই সে আর কি বলতে পারে, শুধু হাঁ হাঁই করে গেল। শেষ পর্যন্ত অবশ্য ঠিক হলো দারেক দত্ত সেন্টিমেন্টকে মর্যাদা দিয়ে বাড়ির নাম রাজদিয়া হাউসই রাখা হবে। বাইরের ঘরের দেওয়াল ঘড়িতে চোখ পড়তেই সুধা চমকে ওঠে। ওরে বাবা, 11:15 বেজে গেল। এই, সবাই উঠে পড়ো, আর দেরি করে শুলে শরীর খারাপ হবে। যে কুণ্ঠাটা ছিল সেটা এবার কাটিয়ে ওঠে বিনয়। মনস্থির সে করে ফেলেছে, সিদ্ধান্তটা যদিও কঠোর তবু না জানালেই নয়। ছর্দি, তোরা আরেকটু বস না, আমার একটা কথা আছে। কি কথা রে? আমি কি কি বলতে চাইছিস? আমি একটা মেস ঠিক করেছি। 2 দিনের মধ্যেই সেখানে চলে যেতে চাই। কথাগুলো যেন সুধার কানেই ঢুকল না। ভাইয়ের দিকে সে হতবাক তাকিয়ে থাকল। হিরণ কিন্তু ঠিকই ধরে ফেলেছে। কি বললে? মেসে যাবে তুমি? হ্যাঁ। এতক্ষণে ব্যাপারটা বোধগম্য হয় সুধার। আচমকা প্রবল ধাক্কায় জগৎ সংসার তোলপাড় হয়ে যায় তার। বিনয়ের কাঁধ 2 হাতে আঁকড়ে ধরে চেঁচিয়ে ওঠে, কি? তুই মেসে যাবি? কেন কেন তুই মেসে যাবি? বিনু, তোমার কি এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে? না না, কি বলছেন হিরণদা? পাকিস্তান থেকে আসার পর আপনারা যদি কাছে টেনে না নিতেন, ঝিনুককে নিয়ে কি করতাম, কোথায় যেতাম ভাবতেও আমার ভয় হয়। আপনারা আমাকে কি যত্ন যে করছেন তা শুধু আমিই জানি। দাদু, দিদা আর মা ছাড়া অন্য কেউ। তার কথা শেষ হয় না। সুধা তার মাঝখানেই হঠাৎ কেঁদে কেটে মধ্যরাতের নৈশব্দকে খান খান করে দেয়। তার ওপর যেন হিস্টিরিয়া ভর করেছে। ভাইয়ের কাঁধটা ধরাই ছিল, উন্মাদের মতন তাকে ঝাঁকি দিতে দিতে বলে, তাহলে তুই যাবি কেন? হ্যাঁ, আমরা ছাড়া তোর কে আছে এই শহরে? মরে গেলেও তোকে আমি মেসে যেতে দেব না। আমার কথাটা শোন ছর্দি, কাঁদিস না কাঁদিস না। সুধা ভাইয়ের কোনো কথাই কানে তোলে না। অবুঝ বালিকার মতন সে বলে যায়, এক্সচেঞ্জ করে কত বড় বাড়ি পেয়েছি, ভেবেছি তোকে নিয়ে একসঙ্গে থাকবো। কত কষ্ট পেয়েছিস তোকে, আমাকে দুঃখ দিস না বিনু আর। সুধা যে তাকে কতখানি ভালোবাসে তার প্রতি ছর্দির যে অপার মায়া বোধবুদ্ধি হবার পর থেকেই বিনয় জেনে এসেছে। তারা পিঠোপিঠি ভাই বোন।
13-14 বছর বয়স অবধি সারাক্ষণ মারপিট লেগেই থাকতো। এই হয়তো মহাযুদ্ধ, পরক্ষণেই সন্ধি। হাজার ধুন্ধুমারের মধ্যেও একটা মুহূর্ত একজনকে ছাড়া অন্যজনের চলত না। তলায় তলায় পরস্পরের প্রতি যে কি গভীর টান! সুধার কান্নাটা বিনয়ের মধ্যেও চারিয়ে যাচ্ছিল। একবার ভাবল, এত ভালোবাসা তুচ্ছ করার ব্যাপার নয়, ওদের কাছেই থেকে যাবে। কাল অফিসে গিয়ে প্রসাদকে জানিয়ে দেবে যে মেসে সে যাচ্ছে না। কিন্তু পরক্ষণেই নিজেকে শক্ত করে নিল, বলল, তোরা তো রইলি দিদি, যদি দেখি মেসে থাকা যাচ্ছে না আবার তোদের কাছে চলে আসবো। সুধা কোনো উত্তর দিল না আর। বিনয়ের কাঁধ থেকে হাত নামিয়ে দৌড়ে বাইরের ঘর থেকে বেরিয়ে গেল। হিরণ একপাশে দাঁড়িয়েছিল, তার মুখে বিষাদ মাখানো। বিনয় তাকে বলল, হিরণদা, ছোটদিকে আপনি একটু বোঝান না। কী কারণে তুমি চলে যেতে চাইছো আমি তো বুঝতে পারছি না বিনু। আমাদের দিক থেকে কি কোনো ত্রুটি হয়েছে? না না, ত্রুটির কোনো প্রশ্নই নেই। একটু আগেই তো বলছিলাম, এখানে এসে যে আদর যত্ন আমি পেয়েছি, বাকি জীবনে আর কি কারোর কাছে পাবো? তাহলে তুমি যেতে চাইছো কেন বিনু? বিনয় নতমুখে জানায়, হিরণরা যতই আপনজন হোক, এটা তার দিদির শ্বশুর বাড়ি। পাকিস্তান থেকে চলে আসার পর সে এতটাই নিরুপায় হয়ে পড়েছিল যে সুধাদের আশ্রয় ছাড়া অন্য কোথাও যাবার তার জায়গা ছিল না। এখন সে চাকরি পেয়েছে, রোজগার করছে, সে এখন নিজের পায়ে দাঁড়াতে চায়। এছাড়া মেসে যাবার অন্য কোনো উদ্দেশ্য নেই। হিরণ এভাবে ঠিক চিন্তাটা করেনি। সুধার মতন অত প্রবল না হলেও এক ধরনের আবেগ তাকে আচ্ছন্ন করে রেখেছিল। রাজদিয়ায় শেষ যখন বিনয়কে দেখে এসেছে তখন আর কত তার বয়স, নেহাতি এক কিশোর। তারপর তো কতগুলো বছর কেটে গেছে। তার মা নেই, বাবা যাবতীয় সাংসারিক বন্ধন ছিঁড়ে চলে গেছেন গুরুর আশ্রমে। ঝিনুকের জন্য সুনীতিদের বাড়িতে হেমনলিনীর নিষ্ঠুর আচরণে সে ভেঙে পড়েছিল। সব মিলিয়ে হিরণের মনে হয়েছে উদ্ভ্রান্ত বিনয়কে গভীর মমতায় ঘিরে রাখা দরকার। এই পৃথিবীতে কত যে সংকট, কত যে সমস্যা, বিনয়কে আগলে না রাখলে সে চুরমার হয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে বিনয়ের কথাগুলো শুনতে শুনতে হঠাৎই তার সম্বন্ধে যেন সচেতন হয়ে ওঠে হিরণ। বিনয় আর রাজদিয়া সেই আদুরে সরল কিশোরটি নেই, সে এখন এক পরিপূর্ণ যুবক। তার মধ্যে কখন যেন প্রখর আত্মসম্মান বোধ তৈরি হয়ে গেছে। সে কারোর আশ্রয়ে থাকতে চায় না, স্বাধীনভাবে নিজের জীবন গড়ে তোলার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। কি জবাব দেবে হিরণ ভেবে পেল না। দারিক দত্ত নীরবে দাঁড়িয়েছিলেন, এতক্ষণে মুখ খুললেন। হিরু, আমার একটা কথা বলার আছে। বিনু যখন চাইছে, আমার মনে হয় ওকে স্বাবলম্বী হতে দে। আমাদের নতুন বাড়ির দরজা সবসময় ওর জন্য খোলা থাকবে। ও যখন ইচ্ছা চলে আসতে পারে। অনিচ্ছা সত্ত্বেও হিরণ বলল, ঠিক আছে, তবে তাই হোক। বিনয় আর হিরণদের শোবার ঘর দুটো পাশাপাশি। নিজের ঘরে এসে শুয়ে শুয়ে অনেকক্ষণ সুধার ফোঁপানির আওয়াজ শুনতে পেল বিনয়। টের পেল তার নিজেরও দু চোখ বাষ্পে ভরে গেছে। এরপর 2 দিন কেটে গেল। আজ বিনয় শান্তিনিবাসে চলে যাবে, হিরণ তাকে পৌঁছে দিয়ে আসবে, তাই অফিসে ছুটি নিয়েছে। বিনয় আজ তার অ্যাসাইনমেন্ট অনুযায়ী কলোনি বা ত্রাণ শিবিরে যাবে না, সেও ছুটি নিয়েছে। মাঝখানের 2 দিন সুধা ভালো করে খায়নি, ঘুমোয়নি। সেদিন রাতের মতন উতরলো কান্নাটা হয়তো নেই, তবে সারাক্ষণ যেন বিষাদ প্রতিমা। কাজের মেয়ে উমারও মন খারাপ। দারিক দত্ত যদিও বলেছেন বিনয় স্বাবলম্বী হোক, কিন্তু ভিতরে ভিতরে তিনিও কষ্ট পাচ্ছেন। যুবথুবু অথর্ব সরস্বতী পৃথিবীর সমস্ত ব্যাপারেই যিনি সম্পূর্ণ উদাসীন, তিনিও ভীষণ বিচলিত হয়ে পড়েছেন। বিনয়কে কাছে ডেকে তার 2টি হাত জড়িয়ে ধরে ধরা গলায় বলেছেন, যাস না বিনু, তুই চলে গেলে আমরা বড় কষ্ট পাবো বাবা। বিনয় উত্তর দিতে পারেনি। এই 2 দিন মুহ্যমানের মতো কাটলেও সব দিকে সুধার নজর। বিনয় চলে যাবে, তাই নিজে উমাকে সঙ্গে নিয়ে লেক মার্কেট থেকে নতুন ধুতি, গরম কাপড়ের শার্ট, গেঞ্জি, চাদর, সোয়েটার কিনে নিয়ে এসেছে। শুধু তাই নয়, নতুন জায়গায় ভাই যাতে আরামে থাকতে পারে
তাই তোষক, বালিশ, বিছানার চাদর, লেপ এবং হোলডলও কিনেছে। তাছাড়া কিনেছে কটা কাপ প্লেট, কাচের গেলাস, বাথরুমের জন্য মগ, ঘরে পড়ার চটি, দাঁতের মাজন, জিভছোলা ইত্যাদি। দুপুরে খাওয়া দাওয়া চুকিয়ে বেরিয়ে পড়বে বিনয়। তাই সকালে উঠেই চাটা খেয়ে তার জিনিসপত্র গুছিয়ে ফেলল সুধা। জামাকাপড়, তোষক, বালিশ টালিশ সমস্ত কিছু একটা সুটকেস আর হোলডলে ধরে গেল। খাওয়া চুকতে চুকতে দুপুর পেরিয়ে গেল। এখন প্রায় 1:30। হিরণ একটা ট্যাক্সি ডেকে এনেছিল। শিখ ড্রাইভারকে সঙ্গে করে এনে সে বিনয়ের মালপত্র নিচে পাঠিয়ে দিয়েছে। এদিকে সুধা বিনয়কে ঠাকুর ঘরে নিয়ে 33 কোটি দেবদেবীকে প্রণাম করিয়েছে। তারপর সরস্বতী এবং দারিক দত্তকে প্রণাম সেরে উমার মাথায় হাত বুলিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো বিনয়। জাফর শাহ রোডের বাড়িটার আবহাওয়া 2 দিন কেমন যেন নিস্তব্ধ হয়েছিল। সেটা আরও বিষাদময়, আরও থমথমে হয়ে গেল। হিরণ আগে আগে নামছিল, তারপর বিনয়, পিছনে সুধা, উমা, দারিক দত্ত, এমনকি সরস্বতীও ঘরে বসে থাকতে পারেননি। জরাজীর্ণ শরীর টানতে টানতে তিনিও সিঁড়ি ভাঙতে লাগলেন। বাইরে এসে প্রথমে ট্যাক্সিতে উঠল হিরণ। বিনয় সুধার মুখের দিকে তাকাতে পারছিল না। অন্যদিকেই চোখ রেখে বলল, চলি রে ছোটদি। ঠিক ছিল হিরণ থেকে শান্তিনিবাসে পৌঁছে দিয়ে আসবে, কিন্তু সে ট্যাক্সিতে ওঠার আগেই আচমকা কি যেন হয়ে গেল সুধার। আমিও যাব বলে সেও ট্যাক্সিতে উঠে পড়ে। আসলে ভাই কোথায় যাচ্ছে, কিভাবে থাকবে, সেখানে কতটা আরাম, কতটুকু স্বাচ্ছন্দ্য নিজের চোখে না দেখা অবধি স্বস্তিবোধ করছিল না। হতভম্বের মতন কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আস্তে আস্তে বিনয় উঠে সুধার পাশে বসল। সুধার পরনে আধময়লা শাড়ি, ঘরোয়া ধরনে পরা। হিরণ একটু হকচকিয়ে গিয়েছিল, বলল, এ কি, এভাবেই যাবে? শাড়িটা পাল্টে এসো। দরকার নেই। হিরণ জানে সুধা ভীষণ জেদি। একবার যখন উঠে বসেছে তাকে আর নামানো যাবে না। সে ড্রাইভারকে বলল, ড্রাইভার জি চলিয়ে। ট্যাক্সি চলতে শুরু করে। বাইরে অজস্র মানুষ, বিপুল কলরোল, ধাবমান যানবাহনের বিরামহীন আওয়াজ। কিন্তু গাড়ির ভিতরটা আশ্চর্য রকমের নিঝুম। কেউ একটা কথাও বলছিল না। রাস্তার দিকে তাকিয়ে থাকতে থাকতে কেমন যেন অন্যমনস্ক হয়ে যায় বিনয়। রাজদিয়া থেকে আসার পর প্রথমে সুনীতিদের বাড়ি, সেখান থেকে সুধাদের কাছে, তারপর প্রিয়নাথ মল্লিক রোডে তাদের সেই পুরনো বাড়ি হয়ে আবার জাফর শাহ রোডে। ক্রমাগত বাড়ি বদল, একের পর এক। এবার শান্তিনিবাস। বিনয়ের মনে হলো জীবনের একটা নতুন পর্বে সে পা রাখতে চলেছে। শীত ফুরিয়ে এসেছে। এই দুপুরবেলায় মহেশ হালদার লেনের মেজবাড়ি অর্থাৎ শান্তিনিবাসে পৌঁছতে আধ ঘন্টাও লাগলো না। ট্যাক্সি থামিয়ে প্রথমে নামল বিনয়, তারপর একে একে হিরণ এবং সুধা। উপর থেকে একটা গলা ভেসে এলো, যাক, এসে গেছো, তোমার জন্যই ওয়েট করছিলাম। বিনয় মুখ তুলে তাকালো। তেতলার রাস্তার দিকে টানা বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছেন প্রসাদ। কাল অফিসে জানিয়ে দিয়েছিলেন যতক্ষণ না সে শান্তিনিবাসে পৌঁছচ্ছে তিনি মেসেই থাকবেন। নতুন জায়গা, মেসের প্রায় কারককেই চেনে না বিনয়। তিনি না থাকলে ওর অসুবিধা হবে। বলেছিলেন মেসে তার সব ব্যবস্থা করে দিয়ে আজ তিনি অফিসে যাবেন। কিন্তু প্রসাদ যে তেতলার বারান্দায় পথের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকবেন ভাবা যায়নি। চোখাচোখি হতেই হাত তুলে প্রসাদ বললেন, দাঁড়াও, আমি আসছি। একটু পরেই প্রসাদ নিচে নেমে এলেন। সঙ্গে সেই ছেলেটি সুবল। আগে একবারই এখানে এসেছে বিনয়, সেদিন সুবলকে দেখেছিল। 16-17 বছর বয়স, এই মেসেই কাজ করে। বিনয়ের সঙ্গে হিরণ আর সুধাকে দেখে প্রসাদ বেশ অবাক হলেন। এরা? আমার ছোটদি আর ছোট জামাইবাবু। ও আচ্ছা আচ্ছা। প্রসাদ বয়সে অনেক বড়। সুধা আর হিরণ তার পা ছুঁয়ে প্রণাম করে। ওদিকে ট্যাক্সিওয়ালা বিনয়ের হোলডল, ব্যাগ ট্যাগ নামিয়ে ফেলেছিল। প্রসাদ সুবলকে বললেন, মালপত্র আমার ঘরের পাশের ঘরটায় নিয়ে যা। বলা মাত্রই জিনিসগুলো কাঁধে চাপিয়ে হাতে ঝুলিয়ে চলে গেল সুবল। ট্যাক্সি ভাড়া দিয়ে দিল হিরণ। তারপর সবাইকে সঙ্গে করে শান্তিনিবাসে ঢুকলেন প্রসাদ। ভিতরে এসে একবার একতলার প্যাসেজের ডান পাশের ঘরটায় মুখ বাড়ালেন। বিনয় লক্ষ্য করল
ঘরের মাঝখানে টেবিলে একটা ঢাউস খাতার ওপর হুমড়ি খেয়ে সেই টাকমাথা মাঝবয়সী ভারী চেহারার লোকটা খুব মন দিয়ে কী সব লেখালেখি করছে। আগের দিনও তাকে হুবহু একই ভঙ্গিমায় লিখতে দেখেছে সে। প্রসাদ লোকটিকে বললেন, ম্যানেজার বাবু, আপনার নতুন বোর্ডার এসে গেছে, হিসেবপত্র বন্ধ করে একটু উপরে আসবেন। লোকটা অর্থাৎ ম্যানেজার বাবু মাথা তোলে, নিকেলের গোল চশমার ওপর দিয়ে তাকিয়ে শশব ব্যস্তে বলে, এই হাতের কাজটা হয়েই এলো, বাকিটুকু সেরেই যাচ্ছি। প্রসাদকে সে যে যথেষ্ট সমীহ করে সেটা তার বলার ধরনেই টের পাওয়া যায়। প্রসাদ আর দাঁড়ালেন না, ম্যানেজারের সঙ্গে কথা শেষ করেই এগিয়ে চললেন। আর একটু ভিতর দিকে শ্যাওলা ধরা মস্ত চাতালে বুক সমান উঁচু দুটো চৌবাচ্চা, গঙ্গা জল আর কর্পোরেশনের জলের কল, দাঁই করা এঁটো মাসন কোষণ, ঝুল কালি মাখা রান্নাঘর, চারদিকের দেওয়াল থেকে জায়গায় জায়গায় পলেস্তারা খসার ফলে ঘায়ের মতন অজস্র দাগ। এইসব দেখতে দেখতেই মুষড়ে পড়ছিল সুধা। পাশাপাশি চলতে চলতে তার ছোট দিদির উপর নজর রাখছিল বিনয়। সুধার চোখ মুখ দেখে টের পাচ্ছিল এরকম একটা নোংরা মলিন পরিবেশে ভাই থাকবে বলে তার ভীষণ মন খারাপ হয়ে যাচ্ছে। প্রকাণ্ড মেজবাড়িটা এখন শুনশান, নিঃশব্দ। বোর্ডাররা যে যার কাজে বেরিয়ে গেছে। ওধারে রান্নাঘরের সামনের খোলা বারান্দায় মেসের কটা কাজের লোক তাস খেলছিল, ওরা ছাড়া আর কারোকে দেখা যাচ্ছে না। চাতালটা ডান পাশে রেখে কয়েক পা এগুলেই ওপরে ওঠা সিঁড়ি। প্রসাদের সঙ্গে হিরণরা সিঁড়ি ভাঙতে লাগল। তেতলায় নিজের ঘরের লাগোয়া যে ঘরটা প্রসাদ বিনয়ের জন্য ঠিক করে রেখেছিলেন, প্রথমে সবাইকে নিয়ে সেখানে গেলেন তিনি। দক্ষিণ দিকটা পুরোপুরি খোলা, রাস্তার ওধারে ঢ্যাঙা বাড়ি একটাও নেই। যা আছে তার বেশিরভাগই সেকেলে একতলা দালান, কচ্ছি দু চারটে দোতলা, আর রয়েছে বেশ কিছু টিনের চালের চাপ বাঁধা বস্তি। ফলে এত উঁচুতে বিনয়ের ঘরে আলো হাওয়ার অভাব কখনো হবে না। ঘরটা সবেই চুনকাম করা হয়েছে, টাটকা চুনের ঝাঁঝালো গন্ধ নাকে আসছিল। আসবাব সামান্যই, একটা মান্ধাত্তার আমলের ন্যাড়া তক্তপোষ, একটা বেঁটে কাঠের আলমারি, দেওয়ালে ঝোলানো তাকওয়ালা বড় একটা আয়না, লটবহর মেঝেতে নামিয়ে রেখে একধারে অপেক্ষা করছিল সুবল। প্রসাদ বললেন, অবিনাশ পাঁজা বলে এক ভদ্রলোক 35 বছর এখানে ছিলেন, গেল সপ্তাহে রিটায়ার করে বর্ধমানে ওদের দেশের বাড়িতে চলে গেছেন। এখন থেকে এই ঘরটা বিনয়েরই। কথা বলছিলেন ঠিকই, কিন্তু তার চোখ ঘুরে ঘুরে সুধার দিকে চলে যাচ্ছিল। ওরা কেন বিনয়ের সঙ্গে শান্তিনিবাসে এসেছে আগে সেটা মোটামুটি আঁচ করে নিয়েছিলেন। এবার বললেন, বয়সে অনেক ছোট, তাই তোমাকে আমি তুমি করেই বলছি। হ্যাঁ, তাই তো বলবেন। ভাইয়ের ঘর পছন্দ হয়েছে? দেখুন, আমরা ইস্ট পাকিস্তানের সম্পত্তি এক্সচেঞ্জ করে টালিগঞ্জে বিরাট তেতলা একটা বাড়ি পেয়েছি। সেখানে বিনুর জন্য একটা বড় ঘরও ঠিক করে রাখা আছে। কিন্তু এই ছেলেটা জেদ ধরে মেসে চলে এলো। ভাইকে আগলে না রেখে একটু সাবালক হতে দাও না। পাশে দাঁড়িয়ে বিনয়ের মনে পড়ল দারিক দত্ত বিনয়ের স্বাবলম্বী হওয়ার কথাই বলেছিলেন। প্রসাদও একই কথাই বলছেন। সুধা কি উত্তর দিতে যাচ্ছিল তাকে থামিয়ে দিয়ে প্রসাদ বললেন, চলো আমার ঘরে গিয়ে বসা যাক। সুবল, যা তো চট করে গৌরাঙ্গ মিষ্টান্ন ভাণ্ডার থেকে নোলেন গুড়ের সন্দেশ আর মিষ্টি দই নিয়ে আয়, যা। না না, এখন কিছু আনাবেন না, আমাদের চান খাওয়া হয়নি, বাড়িতে সব রান্না করাই আছে, এখন খেলে ফিরে গিয়ে আর খেতে পারবো না। প্রসাদ কোনো কথাই তা কানে তুললেন না। হাত নেড়ে সুবলকে পাঠিয়ে দিয়ে বললেন, তোমরা বিনয়ের বোন ভগ্নিপতি প্রথম দিন এসেছো, একটু কিছু মুখে না দিলে আমার কিন্তু ভীষণ খারাপ লাগবে। বাড়িতে গিয়ে দুটো ভাত না হয় কমই খাবে। প্রসাদের আচরণে এবং কথাবার্তায় সুধারা আর আপত্তি করল না। বিনয় বলল, ছর্দিরা খেয়ে আসেনি, আমাকে কিন্তু খাইয়ে এনেছে। এখন আমি আর কিচ্ছু খেতে পারবো না। দিদি জামাইবাবুকে সঙ্গ দেবার জন্য দু একটা সন্দেশ খেয়ে নাও, নইলে কি ভালো দেখায়? চলো আমার ঘরে চলো। আমি বরং বিনুর বিছানাটা পেতে জামা কাপড়গুলো একটু আলমারিতে গুছিয়ে দিয়ে যাচ্ছি। না না, তোমাকে কিচ্ছু করতে হবে না, যা করার বিনয় নিজেই করবে। এসো। প্রসাদকে বেশ ভালো লাগছিল সুধার।
অমায়িক, স্নেহপ্রবণ, মানুষকে নিমেষে আপন করে নেবার দুর্লভ ক্ষমতা রয়েছে। কিন্তু এই প্রথম টের পাওয়া গেল সে প্রখর ব্যক্তিত্বের অধিকারীও। তিনি কিছু বললে তা অমান্য করা যায় না। নিজের ঘরে এনে সবাইকে বসালেন প্রসাদ। ভাইয়ের চিন্তাটা অবিরল মাথায় ঘুরছিল সুধার। সে বলল, এতদিন পাকিস্তানে দাদু দিদাদের কাছে থাকতো বিনু, ইন্ডিয়ায় এসে আমার কাছে ছিল। ও তো কিছুই পারে না। এখন থেকে সবই পারবে, চিন্তা করো না। ও ভীষণ অন্যমনস্ক, খাওয়ার কথা মনে করিয়ে দিতে হয়। আর মনে করাতে হবে না, তেমন খিদে পেলে নিজে ঠিক খেয়ে নেবে। ভাইয়ের সম্পর্কে সুধার উদ্বেগটা আমলে দিচ্ছেন না প্রসাদ। তবু সুধা বিনু এটা পারে না সেটা পারে না লম্বা তালিকা আওড়ে যায়। প্রসাদের বোধহয় মজাই লাগছিল। বললেন, ভাইকে তুলোর বাক্সে পুরে রেখেছিলে দেখছি। বাইরের আঁচ একেবারেই লাগতে দাওনি। তুমি যা যা বললে এবার থেকে কিন্তু সেগুলো সব পারবে বিনয়। পুরুষ মানুষকে খোলা বাতাসে ছেড়ে দিতে হয়, নইলে অপদার্থ হয়ে যায়। প্রসাদের সূক্ষ্ম খোঁচাগুলো গায়ে মাখছিল না সুধা। সে বলে যায়, প্রসাদ দা, বিনুর কাছে আপনার কথা অনেক শুনেছি। ও আপনাকে ভীষণ শ্রদ্ধা করে। আপনি একটু ওকে দেখবেন। যেটুকু না দেখলেও বিপদে পড়বে ঠিক ততটুকুই দেখব, তুমি চিন্তা করো না। সুবল মিষ্টি টিষ্টি নিয়ে এসেছিল। একটা সন্দেশের কোনা ভেঙে মুখে পুরে অনিচ্ছা ভরে চিবোতে চিবোতে সুধা বলল, এখানকার খাওয়া দাওয়া ব্যবস্থা কীরকম? আমি তো 20 বছর এই মেসে আছি। আমার থেকেও পুরনো বোর্ডার রয়েছেন 4-5 জন। এখানকার ডাল ভাত মাছের ঝোল খেয়ে দিব্যি বেঁচে আছি। আশা করি বিনয়ও পারবে। আমরা মাঝে মাঝে এসে বিনুকে কিন্তু দেখে যাব। নিশ্চয়ই আসবে, যখন ইচ্ছে তখন আসবে। খুব শিগগিরই আমাদের নতুন বাড়িতে গৃহপ্রবেশ হবে। দিন ঠিক হলে নেমন্তন্ন করে যাব। বিনুর সঙ্গে আপনিও কিন্তু যাবেন অবশ্যই। যাব, নিশ্চয়ই যাব। মেসের ম্যানেজার এসে ঢুকল। তাকে বসিয়ে বিনয়দের সঙ্গে আলাপ করিয়ে দিলেন প্রসাদ। তার নাম মতিলাল চাকলাদার। তিনকুলে কেউ নেই, বহুকাল এখানেই পড়ে আছে। এই মেসই তার ধ্যান জ্ঞান জগৎ সংসার। বিনয়কে দেখিয়ে প্রসাদ বললেন, এই ছেলেটি আপনার নতুন বোর্ডার, এর কথা তো আগেই শুনেছেন। হ্যাঁ, অনেকবার শুনেছি। জীবনেই প্রথম বাড়ির বাইরে এসে থাকছে। কাজের লোকেদের বলে দেবেন যখন যা দরকার ও যেন পেয়ে যায়। আর আপনি নিজেও একটু লক্ষ্য রাখবেন, কোনো রকম অযত্ন যেন না হয়। প্রসাদ বাবু, 29 বছর শান্তিনিবাসে ম্যানেজারি করছি। একজন বোর্ডারও বলতে পারবে এখানে তাদের অযত্ন হয়েছে? কারোর অসুবিধা হচ্ছে কি না ঘরে ঘরে গিয়ে আমি নিজে খোঁজ খবর নিয়ে আসি। ম্যানেজারের ক্ষোভটা উপশম করার জন্য প্রসাদ নরম গলায় বললেন, আপনি বোর্ডারদের সুখ সুবিধার জন্য কি করেন তা তো সবাই জানে। তবু কেন বললাম জানেন? বিনয়ের এই বোন ভগ্নিপতি, ওরা জেনে যাক কার কাছে তাকে রেখে যাচ্ছে। কথাগুলো বিশেষ করে সুধাকে শোনানোর জন্যই বলা, সেটা আন্দাজ করতে পারছিল বিনয়। চোখের কোণ দিয়ে একবার সে ছোটদিকে দেখে নিল। সুধা ভাইয়ের দেখাশোনার ভার দিতে চেয়েছিল প্রসাদকে, তিনি আবার সেটা ঠেলে দিতে চাইছেন মতিলালের দিকে। ফলে সে কতটা ভরসা পেল বোঝা গেল না। মতিলাল কাজের লোক বলল, আমাকে আর কিছু বলবেন? যে হিসাবটা করছিলাম এখনো মেলেনি। এখানে দরকার না থাকলে নিচে গিয়ে আবার সেটা নিয়ে বসবো। তা কথা তো হয়েই গেল, আপনি এখন যেতে পারেন। আমারও আবার অফিসে যাবার সময় হয়ে গেছে। আর দেরি করা ঠিক হবে না, এক্ষুনি বেরোতে হবে। বিনয় তো এবেলা খেয়ে এসেছে, বিকালে ওকে একটু চা পাঠিয়ে দেবেন। হ্যাঁ, নিশ্চয়ই। একবার যখন শান্তিনিবাসে খাতায় নাম উঠেছে তখন বিনয়বাবুর সব চিন্তাই আমার। ঘড়ির কাঁটার সঙ্গে মিলিয়ে সব পেয়ে যাবেন। বললে মতিলাল শরীর টানতে টানতে চলে গেল। সুধাদের দই মিষ্টি খাওয়া হয়ে গিয়েছিল, তারাও আর বসল না। বিনয় নিচের রাস্তা অবধি তাদের এগিয়ে দিয়ে ফিরে এলো। এর মধ্যে জামাকাপড় পাল্টে অফিসে যাবার জন্য তৈরি হয়ে নিয়েছেন প্রসাদ। বললেন, তুমি নিজের ঘরে গিয়ে মালপত্র গুছিয়ে নাও, আর সুবলকে বলো সে তোমাকে হেল্প করবে। আচ্ছা। দুজনে ঘরের বাইরে বেরিয়ে এলো। প্রসাদ দরজাটা টেনে বন্ধ করে দিয়ে বললেন, চলো। বিনয় একটু অবাক হলো। দরজায় তালা দেবেন না?
দরকার নেই। এই মেসের কাজের লোকেরা ভীষণ অনেস্ট। আমার টাকা কড়ি টেবিলেই পড়ে থাকে, কোনোদিন একটা পয়সাও এদিক থেকে ওদিক হয়নি। অফিস থেকে আমার ফিরতে রাত 1-1:30টাও হয়ে যাবে। তুমি অতক্ষণ অবশ্য জেগে বসে দেখো না, তোমার সময় মতো খেয়ে শুয়ে পড়ো। ভিতর দিকে টানা বারান্দা দিয়ে সিঁড়ির দিকে দুপা এগিয়ে আবার ঘুরে দাঁড়ালেন প্রসাদ। বললেন, আরে তোমাকে একটা কথা তো বলতেই ভুলে গিয়েছিলাম। কি কথা? হরিচরণ বসুর নাম শুনেছ? না, তিনি কে? একজন খুব বড় মাপের ফ্রিডম ফাইটার। ব্রিটিশ আমলে প্রচুর নির্যাতন ভোগ করেছেন, জেল খেটেছেন 15-16 বছর। আমাদের এই মহেশ হালদার লেনেই থাকেন। হঠাৎ এই অদ্ভুত সময়ে অফিসে বেরোবার মুখে একজন স্বাধীনতা সংগ্রামীর প্রসঙ্গ কেন তুললেন প্রসাদ বোঝা গেল না। বিনয় তার দিকে তাকিয়েই থাকে। প্রসাদ বলতে লাগলেন, ইনি নতুন ভারতে তোমার কলাম দুটো রেগুলারলি পড়ছেন, আমার কাছে খুব প্রশংসা করেছেন। আজ থেকে তুমি শান্তিনিবাসে থাকবে শুনে ভীষণ খুশি। তোমার সঙ্গে আলাপ করতে চান। অত বড় একজন মানুষ আমার মতন সামান্য রিপোর্টারের সঙ্গে আলাপ করতে চান কেন? পার্টিশন নিয়ে কী সব আলোচনা করবেন। উনি মাঝে মাঝে আমাদের মেসে চলে আসেন, খানিকক্ষণ গল্প টল্প করেন। আজও তোমার জন্য চলে আসতে পারেন। উনি কষ্ট করে আসবেন কেন? আমি যাচ্ছি, ঠিকানাটা আমাকে দিয়ে দিন। না না, তোমার সংকোচের কারণ নেই। হরিচরণ বাবু চমৎকার লোক, সব রকম অহমিকা থেকে মুক্ত। উনি যখন আসতে চেয়েছেন আসুন না, পরে একদিন ওদের বাড়িতে গিয়ে দেখা করে এসো। প্রসাদ আর দাঁড়ালেন না, সিঁড়ি বেয়ে তরতর করে নেমে গেলেন। বিনয় নিজের ঘরে ঢুকে পড়ে। এখানেই এক কোণে চুপচাপ দাঁড়িয়েছিল সুবল। তাকে ডেকে নিয়ে দুজনে ধরাধরি করে প্রথমে বিছানা পেতে নিল, তারপর জামা কাপড় আলমারিতে গুছিয়ে রাখল। ঘরের দেওয়ালে বেশ কটা সিমেন্টের তাক, দাঁতের মাজন, জিভছোলা, দাড়ি কামাবার ব্লেড, সাবান, নারকেল তেলের টিন, টুকিটাকি নানা জিনিস সেগুলোতে ধরে গেল। লেখাপড়ার জন্য এই ঘরে টেবিল চেয়ার নেই। বিনয় ঠিক করে ফেলল আজই বিকেলের দিকে একবার বেরিয়ে কাছাকাছি কোনো আসবাবের দোকান থেকে কিনে আনবে। দামি কিছু নয়, কাজ চলে গেলেই হলো। সকাল থেকে তেমন কোনো পরিশ্রম হয়নি, কিন্তু সুধাদের বাড়ির নিরানন্দ আবহাওয়া, সবার বিষণ্ণ মুখ, ওদের ছেড়ে আসার জন্য নিজের ভেতরকার চাপা কষ্ট, সব মিলিয়ে ক্লান্তি বোধ করছিল বিনয়। সুবলকে বলল, এখন আর কিছু দরকার নেই, তুমি বিশ্রাম করোগে। সুবল চলে যাবার পর বিনয় শুয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তার দু চোখ জুড়ে গভীর ঘুম নেমে আসে। আজকের পর্ব এখানে শেষ করলাম। আগামী পর্ব খুব শিগগিরই নিয়ে আসছি। যাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা নতুন এসেছেন, গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।